হ্যালো বন্ধুরা, ভূতের জলসায় আপনাদের স্বাগতম। রাত গভীর হলে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে ভয় করে? আজ আপনাদের শোনাবো এমনই এক অভিশপ্ত রাতের গল্প, যা শেষ পর্যন্ত শোনার সাহস সবার থাকে না। আজকের গল্প কুয়াশার বৃত্ত। চলুন অন্ধকারের গভীরে প্রবেশ করা যাক। উত্তরবঙ্গের কার্তিক মাসের রাতগুলো বড় অদ্ভুত। এখানে অন্ধকার শুধু নামে না, রীতিমতো চেপে বসে। পাকুড়তরা স্টেশনটা এমনিতেই মরা মানুষের মতো নিস্তব্ধ, তার উপর আজ রাত 10টার পর থেকেই লোডশেডিং। চারপাশটা যেন ব্ল্যাকবোর্ডে মোছা এক অস্পষ্ট ছবি। শুধু দূরে কোথাও একটা শেয়াল ডাকছে, আর স্টেশনের টিনের চালে টুপটপ শিশির পড়ার শব্দ হচ্ছে। অনির্বাণ গেস্ট হাউসের বারান্দায় বসে সিগারেট ধরালো। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে কুয়াশার সাথে মিশে যাচ্ছে। শহর ছেড়ে সে এখানে পালিয়ে এসেছে একটু শান্তির খোঁজে, কিন্তু শান্তি তো দূরের কথা, বুকের ভেতরটা এখনো জ্বলছে। কাল রাতে রিয়ার সঙ্গে ওই বিশ্রী ঝগড়াটা না করলেই হতো। অনির্বাণ নিজের বাম হাতের কবজিটা চোখের সামনে তুলে ধরল। মোবাইলের আবছা আলোয় ঘড়িটা চকচক করছে। রয়্যাল ব্লু ডায়াল, সোনালি বর্ডার। গতকালই রিয়া এটা কুরিয়ারে পাঠিয়েছে। চিরকুটে লেখা ছিল, সময় সব ঠিক করে দেবে। অনির্বাণ ঘড়িটা পড়েছে ঠিকই, কিন্তু সময় কি আদৌ কিছু ঠিক করে, নাকি সময় আসলে একটা ফাঁদ? রাত 12টা বাজার একটু আগে অনির্বাণ গেস্ট হাউস থেকে নামল। বিদঘুটে গরম আর মশার কামড়ে ঘরে টেকা দেয়। সে আনমনেই স্টেশনের প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করল। প্ল্যাটফর্ম শেষ হয়ে যেখানে লাইনটা বাঁশঝাড়ের অন্ধকারে ঢুকেছে, সেদিকে তাকালে গা ছমছম করে। কিন্তু আজ যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে ওই অন্ধকারের দিকেই টানছিল। পাথরের উপর জুতোর মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কুয়াশা এখানে এতটাই ঘন যে নিজের হাতটাও স্পষ্ট দেখা যায় না। হঠাৎ অনির্বাণের পা থমকে গেল। সামনে আপ লাইনের ওপর কিছু একটা পড়ে আছে। প্রথমে মনে হলো কোনো বস্তা বা মরা গরু, কিন্তু আরও দুপা এগোতেই নাকে এলো এক তীব্র বমি আসার মতো আষ্টে গন্ধ, কাঁচা রক্তের গন্ধ। অনির্বাণ কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। আলোটা কুয়াশা ভেদ করে সোজা গিয়ে পড়ল স্লিপারের ওপর। মুহূর্তের জন্য অনির্বাণের হৃৎপিণ্ডটা যেন কাজ করা বন্ধ করে দিল। ওটা কোনো জন্তু নয়, মানুষ, বা কিছুক্ষণ আগেও মানুষ ছিল। ট্রেনের চাকা শরীরটাকে এমনভাবে পিষে দিয়েছে যে চেনার কোনো উপায় নেই। মাথাটা থেতলে পেঁপে ভর্তার মতো হয়ে গেছে। ঘিলু আর রক্ত মিশে স্লিপারগুলো মাখামাখি। হাত পাগুলো অস্বাভাবিকভাবে বেঁকে আছে, যেন কোনো পৈশাচিক আক্রোশে কেউ শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলেছে। অনির্বাণ বমি করতে চাইল, কিন্তু গলা দিয়ে কেবল একটা গোঙানির শব্দ বের হলো। সে চোখ সরাতে যাচ্ছিল, ঠিক তখনই আলোর বৃত্তটা লাশের বাম হাতের ওপর পড়ল। হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরের ওপর পড়ে আছে, আর সেই রক্তমাখা কবজিতে জলজল করছে একটি ঘড়ি, রয়্যাল ব্লু ডায়াল, সোনালি বর্ডার। অনির্বাণের শ্বাস আটকে এলো। সে নিজের হাতের দিকে তাকালো, আবার লাশের হাতের দিকে। হুবহু এক, কোনো পার্থক্য নেই। পৃথিবীর বুকে একই মডেলের ঘড়ি হাজারটা থাকতে পারে, কিন্তু এই নির্জন রাতে এই ভয়াবহ লাশের হাতে ঠিক তার ঘড়িটাই কেন? কে কে ওখানে? অনির্বাণ নিজের অজান্তেই চিৎকার করে উঠল, কিন্তু উত্তর দিল কেবল বাঁশঝাড়ের বাতাসের শোঁ শোঁ শব্দ। আতঙ্ক এবার হিম শীতল স্রোতের মতো তার মেরুদণ্ড বেয়ে নামল। সে আর এক মুহূর্তও দাঁড়াল না। উল্টো ঘুরে পাগলের মতো স্টেশনের দিকে ছুটল। মাস্টারমশাই, মাস্টারমশাই, খুন! লাইনে লাশ পড়ে আছে। স্টেশন মাস্টার মতিন সাহেব গভীর ঘুমেছিলেন। অনির্বাণের ধাক্কাধাক্কিতে বিরক্ত হয়ে দরজা খুললেন। হাতে হালিকেন, চোখে মুখে রাজ্যের বিরক্তি। কি হইছে ভাইজান? রাত দুপুরে চিল্লাইতেছেন কেন? ভূত দেখছেন নাকি? ভূত না, লাশ, ডেড বডি। কেউ রেলে কাটা পড়ছে ওই সিগন্যালের কাছে। অনির্বাণ হাঁপাচ্ছে, তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মতিন সাহেব ভুরু কুচকালেন। জিআরপি পুলিশের কনস্টেবল কাদের মিয়াও হাই তুলতে তুলতে বেরিয়ে এলো। চলন তো দেখি। মতিন সাহেব হারিকেনটা তুলে ধরলেন। তিনজন মিলে লাইন ধরে হাঁটা শুরু করল। অনির্বাণ সবার আগে। তার অস্থিরতা কমছে না। সে নিশ্চিত লাশটা ওখানেই আছে, ওই নীল ঘড়িটা ওখানেই আছে। এই তো, এখানেই। অনির্বাণ থমকে দাঁড়িয়ে আঙুল দিয়ে জায়গাটা দেখালো।
ঠিক এই স্লিপারটার ওপর, মাথাটা ওই দিকে ছিল। মতিন সাহেব হারিকেনটা নিচু করলেন। কাদের মিয়া টর্চ মারল। 3 জোড়া চোখ পাথরের ওপর নিবদ্ধ। সেখানে কিছুই নেই, কোনো লাশ নেই, কোনো বিচ্ছিন্ন হাত নেই, এমনকি 1 ফোঁটা রক্তও নেই। শুধু স্লিপারের ওপর কার্তিকের শিশির জমে আছে, যা হারিকেনের আলোয় হীরের মতো চকচক করছে। কই লাশ? কাদের মিয়া এদিক ওদিক টর্চ মেরে দেখল। শেয়ালে তো এত তাড়াতাড়ি টাইনা নিতে পারবো না। অনির্বাণ পাথরের ওপর বসে পড়ল, হাত দিয়ে স্লিপারগুলো স্পর্শ করল। ভেজা, ঠান্ডা, কিন্তু রক্তের কোনো আঠালো ভাব নেই। আমি নিজের চোখে দেখেছি, অনির্বাণ বিড়বিড় করল। নীল ঘড়ি, থ্যাতলানো মাথা। মতিন সাহেব অনির্বাণের দিকে এমনভাবে তাকালেন যেন কোনো বদ্ধ পাগলের দিকে তাকাচ্ছেন। ঠোঁটের কোণে এক চিলতে অবজ্ঞার হাসি ঝুলিয়ে বললেন, শহরের পোলা আপনারা, এখানকার ফ্যান্সি ডিল খুব কড়া, সহ্য হয় না সবার। ভাইজান, ঘুমান গিয়া। এই লাইনে গত 3 মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আর লাশ গায়েব হইব কেমনে? জিন পরিয়া আইসা খালে গেছে। কাদের মিয়া খিক খিক করে হেসে উঠল। ওরা চলে গেল। হারিকেনের আলোটা দুলতে দুলতে অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ একা দাঁড়িয়ে রইল লাইনের পাশে। কুয়াশা তাকে আবার ঘিরে ধরছে। সে কি ভুল দেখেছে? পুরোটাই কি হ্যালিউসিনেশন? সে পকেট থেকে মোবাইলটা বের করতে গিয়ে দেখল তার হাত কাঁপছে। নিজের বাম হাতের দিকে তাকালো সে। নীল ঘড়িটা সময় জানান দিচ্ছে রাত 12:15। ঘড়ির কাঁটা চলছে ঠিকই, কিন্তু অনির্বাণের মনে হলো এই স্টেশনের সময়টা কোথাও একটা বড় ভুল করছে, কোথাও একটা মারাত্মক গোলমাল আছে। কারণ সে জানে সে যা দেখেছে তা বিভ্রম নয়। কিন্তু রক্তমাংসের লাশ হাওয়ায় মিলিয়ে গেল কি করে? অন্ধকারের ভেতর থেকে বাঁশঝাড়ের শুকনো পাতা পড়ার শব্দ হলো। মনে হলো কেউ ফিসফিস করে বলল, শুরু। অনির্বাণ চমকে পেছনে তাকালো। কেউ নেই, শুধু কুয়াশার চাদর আর অসীম নিস্তব্ধতা। পরদিন সকালে ঘুম ভাঙল অনেক দেরিতে, কিন্তু ক্লান্তিটা গেল না। পাকুড়তলার আকাশ আজও থমথমে। সূর্যটা কুয়াশার চাদর ফুঁড়ে বেরোতে পারছে না, ঠিক যেমন অনির্বাণ গত রাতের স্মৃতি থেকে বেরোতে পারছে না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা এখন শান্ত, স্বাভাবিক। গত রাতের সেই বিভৎস দৃশ্য আর রক্তহীন স্লিপার সবই কি মনের ভুল? অনির্বাণ বারান্দায় দাঁড়িয়েই মাকে ফোন করল। রিয়ার ফোন বন্ধ, তাই মায়ের গলাটা শোনার খুব দরকার ছিল। হ্যালো মা, কিরে অনি, গলাটা এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ? মায়ের গলায় চিরচেনা উদ্বেগ। অনির্বাণ ইতস্তত করে বলল, না মা, শরীর ঠিক আছে, কিন্তু কাল রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমি একটা ডেড বডি দেখলাম রেল লাইনের ওপর, কিন্তু পুলিশ এসে কিছুই পেল না। সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি। ও পাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর মায়ের গলাটা কেঁপে উঠল, তুই ওখান থেকে এক্ষুনি চলে আয় অনি, এক্ষুনি। কেন মা, আমি তো আসবই ভাবছি। কিন্তু মা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, তোর ছোট কাকার কথা মনে আছে? তুই তখন পেটে। তোর কাকাও ঠিক তোর বয়সে, এই 27 বছর বয়সেই মারা গিয়েছিল রেল লাইনে। কেউ লাশটা পুরো খুঁজে পায়নি। অনির্বাণ চমকে উঠল, মানে ছোট কাকা তো হার্ট অ্যাটাকে? আমরা ওটাই বলেছিলাম সবাইকে, অপঘাতের মরা, লোকে খারাপ কথা বলতো। মায়ের গলা এখন কান্নায় ভেজা। আমাদের বংশের রক্তে দোষ আছে রে বাবা, অপঘাত আমাদের ছাড়ে না। তুই ফিরে আয় বাবা, ওই লাইন ভালো না। ফোনটা রাখার পর অনির্বাণের হাত ঘামছিল। এতদিন সে জানত ছোট কাকা অসুস্থ হয়ে মারা গেছে। এখন মনে হচ্ছে মৃত্যু তাদের জিনের মধ্যেই সুপ্ত হয়ে আছে। সে কি তবে পারিবারিক অভিশাপের শিকার, নাকি মা অহেতুক ভয় পাচ্ছেন? দুপুরের দিকে সে স্টেশনের বাইরে ছোট্ট একটা টিনের চালের চায়ের দোকানে গিয়ে বসল। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা। দোকানদার ছেলেটা রেডিওতে পুরনো দিনের গান বাজাচ্ছে। বাবু, বিস্কুট দিমু? অনির্বাণ মাথা নাড়ল। সে চায়ের ভাঁড়ে চুমুক দিতেই পাশে একটা ছায়া এসে পড়ল। লোকটার বয়স বোঝা দায়। গায়ের চামড়া তামাটে, জট পাকানো চুল, পরনে বস্তার মতো একটা আলখাল্লা। গ্রামের সবাই ডাকে লাইনের পাগলা। সে অনির্বাণের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। হাসিটা ঠিক স্বাভাবিক নয়,
কেমন যেন সব জানতে হাসি। কি দেখছ? অনির্বাণ একটু বিরক্ত হই বলল। পাগলটা একটু এগিয়ে এসে অনির্বাণের কানের কাছে মুখ আনল। তার গা থেকে পোড়া তামাক আর বাসি ভাতের গন্ধ আসছে। ভুল দেখছ নাই গো বাবু, একদম ভুল দেখছ নাই। অনির্বাণের বুকের ভেতরটা ধক করে উঠল। মানে? পাগলটা খিক খিক করে হাসল। সবাই কয় তুমি মাতাল, আমি কই তুমি চক্ষুষ্মান। কিন্তু একটা ভুল করছো। সে চায়ের দোকানের খুঁটিতে হেলান দিয়ে আকাশের দিকে আঙুল তুলল। যা দেখলা তা পচা অতীত নয়, ওটা পচা লাশ, কিন্তু ঘটনাটা টাটকা। ওটা তোমার টাটকা ভবিষ্যৎ। অনির্বাণ চায়ের ভাতটা নামিয়ে রাখল। বাজে বকছো কেন? যাচ্ছ এখান থেকে? পাগলটা চলে যেতে যেতে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার ঘোলাটে চোখ দুটো হঠাৎ পরিষ্কার হয়ে উঠল। ট্রেন আইতাছে রে বাবু, টিকিট তো কাটা হইয়াই গেছে, এখন চাইলেও নামতে পারবা না। কথাটা বলেই সে অদ্ভুত ভঙ্গিতে নাচতে নাচতে লাইনের দিকে চলে গেল। অনির্বাণের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। টিকিট কাটা হয়ে গেছে, এর মানে কি? সে ঠিক করলো এক মুহূর্ত আর এখানে থাকবে না, বিকেলে ট্রেনেই ঢাকা ফিরবে। স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে শুনল আরেক দুঃসংবাদ। ইন্টারসিটি আইব না। মতিন সাহেব পান চিবোতে চিবোতে নির্বিকারভাবে বললেন, ইঞ্জিন বিকল হয়েছে চাটমোহরে, কাল সকালের আগে কোনো ট্রেন নাই। বাস? বাস নেই? অনির্বাণ মরিয়া হয়ে উঠল। এই গ্রাম থেকে ডাইরেক্ট বাস নাই, ভ্যান দিয়ে হাইওয়েতে যাইতে হইব, রাইত হইয়া যাইব। তার চেয়ে আইজগা রাইটটা থাইকা যান। অনির্বাণ হতাশ হয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসল। ভাগ্য যেন তাকে জোর করে এই মৃত্যুপুরীতে আটকে রাখছে। সন্ধ্যা নামছে, কুয়াশা আবার জমতে শুরু করেছে। হঠাৎ অনির্বাণের চোখ পড়ল স্টেশনের এক কোণায়। স্টেশন মাস্টার মতিন সাহেব আর এলাকার সেই প্রভাবশালী ঠিকাদার শিকদার সাহেব দাঁড়িয়ে কথা বলছেন। শিকদার লোকটাকে দেখলেই অনির্বাণের গা জ্বালা করে। চোখে কালো চশমা, হাতে মোটা সোনার আংটি। তারা খুব নিচু স্বরে কথা বলছে এবং বারবার অনির্বাণের দিকে তাকাচ্ছে। অনির্বাণ কান খাড়া করার চেষ্টা করল। বাতাসের কারণে সব শোনা যাচ্ছে না, তবে কয়েকটা শব্দ কানে এলো। পোলাটা বেশি বুঝতাছে, রাতেই সরায় ফেলবো। ঘড়িটা। অনির্বাণ বিদ্যুৎ স্পৃষ্টের মতো সোজা হয়ে বসল। ঘড়ি? ওরা ঘড়ির কথা বলছে, তার মানে মা ভুল বলছিল। কোনো পারিবারিক অভিশাপ নয়, কোনো পাগলের প্রলাপ নয়, এটা নিছক একটা মার্ডার। কাল রাতে সে সত্যি সত্যিই লাশটা দেখেছিল, আর ওই লাশটা সম্ভবত শিকদার আর মতিন মিলে গুম করেছে। অনির্বাণকে ওরা শহরের পোলা বলে উড়িয়ে দিয়েছে, যাতে পুলিশ তদন্ত না করে। কিন্তু অনির্বাণ যে লাশটা দেখেছে সেটা ওরা জানে, তাই এখন ওরা অনির্বাণকে নিয়ে চিন্তিত। ভয়টা নিমেষেই লাগে পরিণত হলো। অনির্বাণের লেখক সত্তা জেগে উঠল। সে ভাবল, তোমরা আমাকে পাগল প্রমাণ করতে চাইছ, আজ রাতেই আমিই তোমাদের মুখোশ খুলে দেব। সে জানত না সে কোনো রহস্য সমাধান করতে যাচ্ছে না, সে আসলে সেই পাগলের ভবিষ্যৎবাণীকেই সত্যি করতে এগিয়ে যাচ্ছে। মাকড়সার জালে মাছি যেমন ছটফট করতে করতে আরও জড়িয়ে যায়, অনির্বাণও ঠিক তেমনি জড়িয়ে পড়ল। রাত 11টা। পাকুড়তলা স্টেশন আবারও সেই চেনা নিস্তব্ধতায় ডুবে গেছে। তবে আজকের নিস্তব্ধতাটা অন্যরকম, এতে একটা চক্রান্তের গন্ধ আছে। অনির্বাণের মনে এখন আর ভূতের ভয় নেই, তার জায়গায় ভর করেছে এক অদ্ভুত জেদ। সে একজন লেখক, তার কাজ গল্পের জট খোলা, আর আজ বাস্তব জীবনের এক নিষ্ঠুর গল্পের জট সে খুলবে। তার লজিক খুব পরিষ্কার। 1, শিকদার আর মতিন সাহেব রেলের স্লিপার আর লোহার পাত চুরি করে। 2, কাল রাতে কেউ একজন সেটা দেখে ফেলেছিল। 3, তাকে খুন করে লাশ গুম করা হয়েছে। 4, অনির্বাণ সেই লাশ দেখে ফেলায় এখন তারা তাকে পাগল প্রমাণ করতে চাইছে। অনির্বাণ চুপি চুপি গেস্ট হাউস থেকে বের হলো। তার পরনে কালো জ্যাকেট, পায়ে কেডস, হাতে মোবাইলটা শক্ত করে ধরা, ফ্ল্যাশলাইট জ্বালানোর সাহস করছে না। চাঁদের আবছা আলোয় সে স্টেশনের পেছনের পরিত্যক্ত ইয়ার্ডের দিকে এগোলো। ওখানেই শিকদারের গোডাউন, টিনের বেড়া দেওয়া এক বিশাল জঞ্জালের স্তূপ, বাতাসে পোড়া মবিল আর মরচে ধরা লোহার গন্ধ। অনির্বাণ কাঁটাতারের বেড়ার ফাঁক গলে ভেতরে ঢুকল। জায়গাটা যেন লোহার কবরখানা, পুরনো চাকা, ওয়াগানের ভাঙা অংশ আর স্লিপারের স্তূপ। সে পা টিপে টিপে শেডটার দিকে এগোলো।
ভেতরে কেউ নেই, শুধু একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে এক কোণায়। শিকদারের লোকেরা হয়তো মাল পাচার করতে ট্রাকে গেছে। এটাই সুযোগ। অনির্বাণ মোবাইলের আলোটা জ্বালিয়ে সাবধানে মাটিতে খুঁজতে শুরু করলো। যদি কোনো ধস্তধস্তির চিহ্ন থাকে, যদি কোনো রক্তের দাগ থাকে। হঠাৎ তার পা আটকালো লোহার পাতের নিচে চাপা পড়া কিছু একটাতে। আলো ফেলতেই অনির্বাণের চোখ চকচক করে উঠল। ধুলো আর গ্রিজ মাখা এক জঞ্জালের স্তূপের মধ্যে পড়ে আছে একটি ঘড়ি। অনির্বাণ কাঁপা হাতে সেটা তুলে নিল। কাঁচটা ফাটা, চেইনটা ছিঁড়ে গেছে, কিন্তু ডায়ালটা চেনা যাচ্ছে। নীল রঙের ডায়াল। অনির্বাণের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু পরক্ষণেই এক বিজয়ের হাসি ফুটে উঠল তার মুখে। পেয়েছি, সে ফিসফিস করে বলল, আমি জানতাম, আমি পাগল নই। এই সেই ঘড়ি। কাল রাতে লাশের হাতে এটাই ছিল। খুনের সময় ধস্তাধস্তিতে হয়তো ছিটকে পড়েছিল, আর তাড়াহুড়োয় ওরা এটা খেয়াল করেনি। অনির্বাণ ঘড়িটা ভালো করে দেখল। তার নিজের হাতে রিয়া প্রদত্ত ঘড়িটার সাথে এর অদ্ভুত মিল, কিন্তু এটা অনেক পুরনো, জরাজীর্ণ। তাতে কি, মডেল তো এক হতেই পারে। তার মানে কালকের লাশটা তার নিজের ভবিষ্যৎ বা কোনো ভৌতিক ছায়া ছিল না। ওটা ছিল রক্ত মাংসের কোনো মানুষ, যার হাতেও কাকতালীয়ভাবে একই রকম ঘড়ি ছিল। পারিবারিক অভিশাপ, পাগলের প্রলাপ, সব ফালতু। এটা স্রেফ একটা মার্ডার কেস, ঠান্ডা মাথার খুন। অনির্বাণের সমস্ত ভয় উড়ে গেল। তার মনে হলো সে এখন গল্পের নায়ক। সে প্রমাণ হাতে পেয়েছে। এই ভাঙা ঘড়ি আর শিকদারের গোপন কারবার, এই দুইয়ে মিলে পুলিশকে সব বোঝানো যাবে। থানা এখান থেকে 3 কিলোমিটার দূরে। ফোনে কাজ হবে না, নেটওয়ার্ক নেই বললেই চলে। তাকে থানায় যেতে হবে এখনই। সে ঘড়িটা পকেটে ঠোকালো। মনে মনে বলল, মিস্টার শিকদার, আপনার খেলা শেষ। কিন্তু অনির্বাণ বুঝতে পারল না, আসলে খেলাটা মাত্র শুরু হলো। সে খেয়াল করল না যে ভাঙা ঘড়িটার কাঁটাগুলো বহু বছর আগেই থেমে আছে। সে খেয়াল করল না যে গোডাউনের এই সাজানো প্রমাণ আসলে তাকে ফাঁদে ফেলার জন্য নয়, বরং নিয়তি তাকে এই ভুল পথে চালিত করছে, যাতে সে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছতে পারে। গোডাউন থেকে বের হওয়ার সময় একটা টিনের পাতে তার পা লেগে বিকট শব্দ হলো। ক্রর। স্তব্ধ রাতে শব্দটা বোমার মতো শোনালো। অনির্বাণ জমে গেল। দূরে স্টেশনের দিক থেকে ভারী গলার আওয়াজ এলো। কে কে ওখানে? টর্চের আলো এদিক ওদিক ঘুরছে। শিকদারের লোক। অনির্বাণ আর দেরি করল না। সে উল্টো দিকে, অর্থাৎ রেল লাইনের দিকে দৌড় শুরু করল। তার মাথায় তখন একটাই চিন্তা, প্রমাণ নিয়ে পালাতে হবে। সে ভাবছে সে শিকারী, সে রহস্য ভেদ করেছে, কিন্তু সে জানে না এই দৌড় তাকে মুক্তির দিকে নয়, সেই কুয়াশাচ্ছন্ন বৃত্তের কেন্দ্রের দিকেই নিয়ে যাচ্ছে। মায়া তার জাল বিস্তার করেছে। শিকার এখন পুরোপুরি ফাঁদে। রাত তখন 2টো। পৃথিবীর সব শব্দ যেন কুয়াশার পেটে চলে গেছে। চরাচরে শুধু একটাই শব্দ, অনির্বাণের বুকের ধড়ফড়ানি আর তার পায়ের জুতোর আওয়াজ। সে ছুটছে, পাগলের মতো ছুটছে। তার পেছনে শিকদারের লোকেরা নেই, কিন্তু অনির্বাণের মস্তিষ্কে তখন ধাওয়ার দৃশ্য গেঁথে গেছে। সে ভাবছে, থামলেই মৃত্যু। হাতে সেই ভাঙা ঘড়িটা, ওটা তার মুক্তির চাবিকাঠি। ওটা নিয়ে থানায় পৌঁছতেই হবে। কুয়াশা আজ রাতে বড় নির্দয়। নিজের হাতটাও চোখের সামনে ধরলে ঝাপসা লাগে। অনির্বাণ স্লিপারের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। মাঝে মাঝে হোঁচট খাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। হঠাৎ দূরে একটা শব্দ ভেসে এলো। শব্দটা আসছে উল্টো দিক থেকে নয়, পেছন থেকে। অর্থাৎ ট্রেনটা তার দিকেই আসছে। নাকি ওটা ট্রেনের শব্দ নয়, ওটা কি সময়ের চাকা ঘোরার শব্দ? অনির্বাণ গতি বাড়াতে গেল, আর ঠিক তখনই তার ডান পা স্লিপার আর লাইনের মাঝখানের ফাঁকা জায়গাটায় পয়েন্ট সংযোগস্থলে ঢুকে গেল।
অনির্বাণ ছিটকে হুমড়ি খেয়ে পড়ল পাথরের ওপর। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোলো, কিন্তু ব্যথার চেয়ে বড় ভয় তখন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সে ওঠার চেষ্টা করল, পা টানল, পা নড়ছে না। জুতো সহ গোড়ালিটা লাইনের চিপায় শক্তভাবে আটকে গেছে। ধুর ছাই। অনির্বাণ বিড়বিড় করে জুতোর ফিতে খোলার চেষ্টা করল। হাত কাঁপছে থরথর করে। পেছনে তাকালো সে। শিকদারের গুন্ডারা নিশ্চয়ই এখন তাকে ধরে ফেলবে। কিন্তু পেছনে তাকিয়ে সে পাথর হয়ে গেল। কেউ নেই, কোথাও কেউ নেই। শিকদার নেই, মতিন নেই, কোনো টর্চের আলো নেই। শুধু অন্তহীন কুয়াশা আর অন্ধকার। অনির্বাণ বুঝতে পারল তাকে কেউ ধাওয়া করেনি। সে একাই দৌড়াচ্ছিল। তার নিজের ভয় তাকে তাড়িয়ে নিয়ে এসেছে এই মৃত্যুকূপে। তখনই ট্রেনের হুইসেলটা আবার বেজে উঠল, এবার অনেক কাছে। ভঁ, মাটির নিচে কম্পন শুরু হয়ে গেছে। লাইনটা কাঁপছে। অনির্বাণ বুঝতে পারল যমদূত আসছে। বিশাল এক লোহার দানব কুয়াশা চিরে তার দিকেই ধেয়ে আসছে। হেডলাইটের তীব্র হলুদ আলো কুয়াশার বুক ফুঁড়ে অনির্বাণের উপর পড়ল। চোখ দাঁধিয়ে গেল তার। বাঁচাও, কে আছো, বাঁচাও! অনির্বাণ চিৎকার করল, কিন্তু সেই চিৎকার ইঞ্জিনের গর্জনে চাপা পড়ে গেল। সে শেষবারের মতো পাটা হ্যাচকা টান দিল, হলো না। ট্রেনটা আর মাত্র 50 হাত দূরে। আলোয় চারপাশ দিনের মতো ফর্সা হয়ে গেছে। বাঁচার শেষ চেষ্টায় অনির্বাণ পকেট থেকে নিজের মোবাইলটা বের করতে গেল, অন্তত কাউকে শেষ মেসেজটা দেওয়ার জন্যে। হাতটা পকেটে ঢুকল না। ট্রেনের হেডলাইটের তীব্র আলোয় তার চোখ আটকে গেল নিজের বাম হাতের কবজিতে। সেখানে চকচক করছে একটি ঘড়ি, রয়্যাল ব্লু ডায়াল, সোনালি বর্ডার। সময় থমকে গেল। ট্রেনের শব্দ, কম্পন সব যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। অনির্বাণের চোখের সামনে ভেসে উঠল গত রাতের দৃশ্য। সেই থেতলানো লাশ, সেই বিভৎস হাত, আর সেই হাতের কবজিতে ঠিক এই ঘড়িটাই ছিল। সে পকেটের সেই প্রমাণ হিসেবে আনা ভাঙা ঘড়িটার কথা ভুলে গেল। সে বুঝতে পারল গত রাতে সে কোনো অপরিচিত লোকের লাশ দেখেনি, সে নিজেকেই দেখেছিল। সে দেখেছিল তার নিজের ভবিষ্যৎ। শিকদার, মতিন, চুরির গল্প, গোয়েন্দাগিরি সব ছিল মায়া, সব ছিল একটা সাজানো চিত্রানট্য, যাতে সে ঠিক এই সময়ে, ঠিক এই পজিশনে এসে পা আটকে পড়ে যায়। সেই পাগলটা ঠিকই বলেছিল, টিকিট কাটা হইয়া গেছে। সে কোনো খুনিকে ধরতে আসেনি, সে নিজের মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট রাখতে এসেছে। না না, এটা হতে পারে না। অনির্বাণ চিৎকার করতে চাইল, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছে। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু এক অব্যক্ত গোঙানি। ট্রেনটা এখন একদম উপরে। গরম বাষ্প আর লোহার গন্ধ অনির্বাণের নাকে লাগল। সে চোখের পলক ফেলার আগেই বুঝল বৃত্তটা সম্পূর্ণ হলো। সে এখন আর দর্শক নয়, সে এখন সেই দৃশ্যপট। লোহার দানবটা যখন অনির্বাণের শরীরের ওপর উঠে এলো, তখন ব্যথার কোনো অনুভূতি ছিল না। ছিল কেবল হাড়গোড় চূর্ণ হওয়ার এক ভয়ঙ্কর মর্মর শব্দ আর গরম বাতাসের ঝাপটা। ট্রেনের চাকাগুলো নির্দয়ভাবে পিষে দিয়ে গেল তার শরীর, তার স্বপ্ন আর তার সেই মিথ্যে তদন্তের অহংকারকে। রক্তের একটা ফোয়ারা ছিটকে উঠল স্লিপারের ওপর, আর সেই প্রচণ্ড ধাক্কায় অনির্বাণের বাম হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল লাইনের ধারের পাথরের ওপর। সেই হাতের কবজিতে তখনও অটুট হয়ে আছে রয়্যাল ব্লু ডায়াল, সোনালি বর্ডার দেওয়া ঘড়িটা। ঘড়ির কাঁচটা হয়তো ফাটল, কিন্তু সময় থামল না। ঘড়িটা এখন টিক টিক করে জানান দিচ্ছে অনির্বাণের সময় শেষ, কিন্তু গল্পের সময় শেষ হয়নি। ট্রেনটা চলে গেল। লাল টেল লাইটটা কুয়াশার পেটে হারিয়ে গেল। পাকুড়তলা স্টেশন আবার নিস্তব্ধ। স্লিপারের ওপর পড়ে রইল একদলা মাংসপিণ্ড, আর পাশে বিচ্ছিন্ন এক হাত, ঠিক যেমনটা গতকাল রাতে দেখা গিয়েছিল। সেই একই রাত, সেই একই স্টেশন, সেই একই হাড় কাঁপানো কার্তিকের শীত। কুয়াশা আজও ঘন, যেন সাদা কফিনের চাদর মুড়িয়ে রেখেছে পৃথিবীটাকে। স্টেশনের গেস্ট হাউসের বারান্দা থেকে একজন যুবক নেমে এলো। অনির্বাণ
বা বলা ভালো সময়ের আগের ফ্রেমে আটকে থাকা অনির্বাণ। তার পরনে সেই একই জ্যাকেট, চোখে মুখে সেই একই ক্লান্তি আর হতাশা। রিয়ার সাথে ঝগড়ার রেশ এখনও তার মনে। পকেটে হাত দিয়ে সে হাঁটছে। তার বাম হাতের কবজিতে চকচক করছে প্রেমিকা রিয়ার পাঠানো সেই নীল ডায়ালের ঘড়ি। সে জানে না একটু আগেই বা এক লুপ পরে সে মারা গেছে। সে জানে না এই হাঁটা পথ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে আনমনে পায়চারি করতে করতে স্টেশনের শেষ মাথায় চলে এলো, যেখানে লাইনটা বাঁশঝাড়ের অন্ধকারে ঢুকেছে। ঠিক গতরাতের মতো আজও কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। সামনে কুয়াশার ভেতর আপলাইনের ওপর কিছু একটা পড়ে আছে। অনির্বাণ ভুরু কুঁচকে মোবাইলটা বের করল, ফ্ল্যাশলাইট জ্বালালো। আলোর বৃত্তটা গিয়ে পড়ল স্লিপারের ওপর। একটা থেতলানো লাশ। শরীরটা ছিন্ন ভিন্ন, মুখ চেনার উপায় নেই। অনির্বাণের গলা শুকিয়ে এলো। সে বমি করতে গিয়ে আটকে গেল। তার চোখ স্থির হয়ে গেল লাশটার বিচ্ছিন্ন বাঁ হাতের ওপর। রক্তমাখা পাথরের ওপর পড়ে আছে একটি হাত, আর তাতে জলজল করছে একটি নীল ডায়ালের ঘড়ি। অনির্বাণ শিউরে উঠল। সে নিজের অজান্তেই নিজের হাতের ঘড়িটার দিকে তাকালো একবার। হুবহু এক। কিন্তু সে বুঝল না, সে চিনল না যে ওটা তার নিজেরই হাত। সে ভাবল এটা কোনো কাকতালীয় ঘটনা। ভয়ে তার গলা চিরে চিৎকার বেরিয়ে এলো, কে কে ওখানে? মাস্টারমশাই, খুন! সে উল্টো ঘুরে স্টেশনের দিকে দৌড় শুরু করল। সে জানে না এই দৌড় তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যাবে, তারপর তাকে তদন্তে নামাবে, আর শেষে ঠিক 24 ঘন্টা পর এই লাইনেই তাকে ট্রেনের নিচে শুইয়ে দেবে। অনির্বাণ দৌড়ে মিলিয়ে গেল কুয়াশায়। দূরে বাঁশঝাড়ের আড়াল থেকে দুটো জলজলে চোখ দৃশ্যটা দেখল। লাইনের পাগলা। সে বিড়ির ধোঁয়া ছাড়ল। তার ঠোঁটের কোণে সেই সর্বনাশা হাসি। সে ফিসফিস করে বলল, বৃত্ত পুরা হইল, আবার শুরু। চাকা ঘুরতাছে রে বাবু, চাকা ঘুরতাছে। পাগলটা খিক খিক করে হাসতে লাগল। সেই হাসি কুয়াশার স্তরে স্তরে প্রতিধ্বনিত হতে থাকল। অন্ধকারের ভেতর শোনা গেল দূর থেকে আসা ট্রেনের হাড় হিম করা হুইসেল, আর তার সাথে মিশে গেল অনির্বাণের বর্তমানের চিৎকার। বন্ধুরা, আজকের গল্পের সমাপ্তি এখানেই। আশা করি কুয়াশার বৃত্ত গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভূতের গল্প ভালোবাসেন তবে দেরি না করে এখনই ভূতের জলসা সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। শুভরাত্রি।